হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই নানাভাবে তাকে দেশে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকার নানা চক্রান্ত চাল চালিয়েছিল। তবে কোনোভাবেও ব্যর্থতার দায় এড়াতে না পেরে এবার সরাসরি জেনারেল ওয়াকার ও বিএনপির কাঁধে ভর করেই বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়বেন শেখ হাসিনা, এমন প্রতিবেদনই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঘুরপাক খাচ্ছে। কিন্তু অন্যান্য গোপন তথ্য সূত্রে জানা যায় যে অনেক আগেই শেখ হাসিনা বাংলাদেশে পুশিন হয়েছেন এবং বিএনপির দ্বারা নিয়ন্ত্রণে রয়েছেন। কথাটা কতটুকু সত্য আপনারা কমেন্টে জানাবেন। দর্শক, আসুন আমরা কত দ্রুত ভারত সরকার এটা আনুষ্ঠানিকভাবেই শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে বিএনপির হাতে জানবো রিপোর্টের সব। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে, ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনাকে সরিয়ে পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না। আপনি উলঙ্গ হয়ে বাংলাদেশে নাচবেন, সমস্যা নাই, যদি ভারত আমাদের প্রতিবেশী না থাকতো। দুটো ঘটনা, এবং আমি প্রতিদিন বলি, মনে আছে 2 দিন আগে বা 3 দিন আগে সম্ভবত, লাস্ট ডে বিফোর ইয়েস্টারডে যে লাইভটা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম, আপনার ইয়েস্টারডে কোনো লাইভ করে নেই, সময় পাই নাই, ঠিক আছে, ফ্রাইডে। আমি কিন্তু বলেছিলাম একবার, মনে আছে কিনা, যে বাংলা বাইয়ের উত্থান, 88-র বন্যা, আপনার এরশাদ সাহেবের যখন ছিল, এগুলা কেন, মানে এগুলা যে প্রতিটা বড় বড় ঘটনায় ভারতের সম্পৃক্ততা খোঁজা দরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে কারা, আপনি তো বাংলাদেশিদেরকে দুষছেন, মেজর মঞ্জুরি, রাইট? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট কেন ঘটলো, কিভাবে ঘটলো, প্রতিটা ঘটনায় তদন্ত করা উচিত। এই যে 54 বছরে, আমি প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ আমরা কেন 54 বছর পরে হতো দরিদ্র, কেন আমাদের কোনো কিছুই নাই। যদিও আমাদের রাজনীতিবিদরা যখন বলে, মনে করবেন আপনি যে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র বাংলাদেশ, ইনফ্যাক্ট পৃথিবীর যে কোন সূচকে আমরা মানে সবার চেয়ে পিছনে এই মুহূর্তে বাংলাদেশ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে ধরেন আমরা হত দরিদ্র অনেক দেশ আছে না পৃথিবীতে, সেই দেশের তুলনায়, এটা মনে কিছু নিবেন না, একটা উদাহরণ দিই, বাংলাদেশ পৃথিবীতে একটা দেশের উপরে, মানে আমাদের পুরুষ যারা আছে মাসল বিল্ডিং এর ক্ষেত্রে, আমরা কতটা মানে অধপতিত হচ্ছি। একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম, এটা শুধুমাত্র এবার মাসল বিল্ডিং, মানে শরীরে যে মাসল, নট লাইক বাল্কি, মানে মাসল, এই যে মাসল দেখতেন আপনারা, এগুলাতে আমরা একটা দেশের আগে, ওয়াই, এগুলো আমরা অন্যদিন আলোচনা করবো, যেহেতু এটা জাতির সাথে সম্পৃক্ত। আমরা জাতির সাথে সম্পৃক্ত বিকজ আমাদের এগুলা, কেননা হেলথ ইজ ওয়েলথ, এটা একটা বাস্তবতা। আচ্ছা, মনে রাখি দুটো জিনিস। নাম্বার 1 হচ্ছে আমাদের ডিসফাংশনাল ফেইল্ড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এন্ড ফেইল্ড এন্ড ডিসকোয়ালিফাইড, আমি যদি বলি নট ফিট ফর দ্য পারপাস বা ইনকম্পিটেন্ট পলিটিশিয়ানস এন্ড দ্য অ্যাগ্রেশন এন্ড কনস্পিরেসি অফ ইন্ডিয়া ওভার বাংলাদেশ। এই দুটো জিনিসই বাংলাদেশের দারিদ্রতা এবং আমাদের হত দরিদ্র এবং আমরা এই যে বঙ্গুর অবস্থার মধ্যে আছি এর অন্যতম কারণ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা বারবার বলি, সবাই বলি, আমাদের রাজনীতিবিদ, আপনি কল্পনা করবেন বিএনপি তাদের সময় বাংলা বাইয়ের উত্থান ঘটেছে, তাদের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছেন, এই দুটো ঘটনাতে ভারতের সম্পৃক্ততা ছিল কিনা একজন বিএনপির সরকারের মানে কেউ এটা তদন্ত করে নাই। ইট ইজ ইম্পসিবল, ইমপ্র্যাকটিক্যাল, এই ঘটনাতে ভারতের হাত নাই। বাংলা বাই কেন বিএনপিকে জঙ্গি রাষ্ট্র, জঙ্গির মাতা বা জঙ্গিবাদী দল বানানো, যেহেতু এটা বাংলাদেশি জাতীয়তাবাদী। আই ক্যান বিলিভ দ্যাট, আই এম সো শকড এবং ফ্রাস্ট্রেটেড, কতটা নিম্ন শ্রেণীর এই পলিটিশিয়ান এবং জ্ঞানের দিক থেকে, মেধার দিক থেকে, এরা they should not be your politicians, they should not be your MPs, they should not be your ministers. It's dangerous for the country. আপনি কল্পনা করেন, আমি এত বছর পরে সারা জীবন বিদেশে থাকার পরেও আমি এখন আমার কাছে মনে হয় এই প্রতিটা ঘটনা তো ভারত থাকার কথা, এবং যদি ভারত না থাকে, কেন আমি আপনাকে বলি, আপনি দেখবেন যে একটা ঘটনাতে আপনি বুঝতে পারবেন সারা জীবনের ঘটনাগুলা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, মানে যে বুদ্ধিজীবী দিবস, হত্যা দিবস, যেটা এই বুদ্ধিজীবী, আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে? ভারত হত্যা করেছে।
এটা পাকিস্তানিরা করেও নাই। এটা আমার তো বক্তব্য না, এটা খুদ আওয়ামী লীগের যে নরপিশাচ নামক কিছু মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগ করে, এরা এদের মুখের কথা। আমি আপনাদেরকে বলি, তারা নিজেরাই বলেছে। এটা কেন বলেছে? যে এই দিনে জহির রায়হান থেকে শুরু করে এদেরকে কেউ ভারত মানে পাকিস্তানিরা হত্যা করে নাই, তারা ছিল দৌড়ের উপরে, তারা হত্যা। ভারত কতটা নিকৃষ্ট ষড়যন্ত্র এবং এটা মানে বিদ্বেষ একটা দেশের প্রতি থাকলে, যেদিন আমাদের বঙ্গুর বিধ্বস্ত একটা দেশ, সেই দিনও ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশটি কোনোভাবে উঠে দাঁড়াতে পারে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে চলে গেল সেদিনও। গণহারে একটা দেশের পরিস্থিতি বা পলিসি মানে একটা দেশের প্রতি কিভাবে হতে পারে, কতটা নিকৃষ্ট ডেঞ্জারাস হতে পারে, এটা যদি আপনি ভাবতে না পারেন, আপনি বাংলাদেশে কোনোদিন আপনি মানে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন না। এখন আমি আসি আমার মূল বক্তব্যে। এখন একটা জিনিস দেখলাম যে পঞ্চগড়ে কেরোসিন অকটেনের আপনার পেট্রোলে নাকি খনি তৈরি হয়েছিল, মানে কেরোসিনের মানে পাওয়া গেছিল। এরশাদ সাহেব সেটা উদ্বোধন করেছিলেন, তুলবেন সেই পরে ভারতীয় হেলিকপ্টার মানে নাকি মানে চক্কর দিয়ে একটু যখন এটাতে মানে আপনার ঘুরে গেল, এরপরে এটাকে সিলগালা করে দেওয়া হয়েছে। কিসের চাপে, কার চাপে? এটা নিয়ে এখন আলোচনা করা দরকার। 88-র বন্যা পানিটা কি বাংলাদেশে সৃষ্ট পানি নাকি ভারত থেকে আসা পানি? মনে রাখবেন, পানি দিয়ে বাংলাদেশিদেরকে মানে মারা বা বাংলাদেশিদেরকে নষ্ট করা ভারতের অন্যতম পলিসি। যদি এগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়ানো যায়, ষড়যন্ত্র থাকবে না। এত কিছুর পরে, এত কিছু দেওয়ার পরেও বাংলাদেশ তাদের মার্কেটে পরিণত হওয়ার পরেও তাদের ষড়যন্ত্র এবং বিদ্বেষ কখনোই কমে নাই। এবার জন্য আমি আগেও সার্টিফিকেশন দিয়েছি, আজকেও সার্টিফিকেশন দিচ্ছি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের অস্তিত্ব যতদিন আছে এই 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 নিম্ন শ্রেণীর কীট পতঙ্গ যারা, এদের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে যাবে না। এবং এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, আপনি তাদের বিরুদ্ধে লোক না দেখানো কিছু করেন না, কিন্তু বুঝতে ব্যর্থ হন, এ দেশকে আপনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিএনপি সংসদে শপথ গ্রহণের পর মাস 3 পেরোতেই কেন হঠাৎ ভারত এতটা উত্তাপ ছড়াচ্ছে আবারও শেখ হাসিনাকে নিয়ে? মূলত বিএনপির সাথে তাদের কি গোপন কোনো চুক্তি বা বৈঠক হয়েছে কিনা দিল্লিতে? বিস্তারিত জানবো একটু রিপোর্টার। কি ভারত তাদের গায়ের জোরে এই কাজগুলা করছে? উত্তর হচ্ছে ভারত বরাবরের মতন গায়ের জোরে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল নদী আছে, নদী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, কারণ নদীর মধ্যে আপনি কাঁটাতারের বেড়া কিভাবে দিবেন? তো সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দুই দেশ থেকেই ঘটে। এইটা ঠেকানোর জন্য কুমির এবং বিষধর সাপের মতন শিকারী প্রাণী ছাড়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। একটা বিতর্কিত পরিকল্পনা। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য প্রাকৃতিকভাবে বাধা তৈরি করতে এমন প্রস্তাব করা হয়েছে। আসলে কি এটা কোন একটা দেশের সীমান্তের সাথে এটা চলে? কুমির কি চিনবে কে অনুপ্রবেশকারী? কুমির কি চিনবে কোনটা চোরাচালানকারী? ভালো একজন মানুষ মাছ ধরতে গেল অথবা কোনো মানুষ গোসল করতে গেল, গরুড়ে গোসল করাইতে গেল, বিভিন্ন কারণে আমরা হয়তো নদীর মধ্যে তো আর সীমানার আইল টাইল থাকে না, বুঝতে একটু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কি কুমির বাইসা বাইসা খাবে? আপনি দেখেন এই যে এই সিদ্ধান্তগুলা, এটা যদি আওয়ামী লীগ সরকারের সময় হইতো আমরা প্রচুর গালাগালি করতাম, যে দেখো আওয়ামী লীগ তোমরা ভারতের সব দিছো, বউ জামাই সম্পর্ক, এখন কি দিল আসলে? তো বর্তমানে বিএনপির সাথে ভারতের একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু এই যে ভালো সম্পর্কটার মধ্যে হুট করে আপনার এমন একটা সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। বাংলাদেশ সরকারের উচিত যে এটা নিয়ে খুব শক্তভাবে প্রতিবাদ করা। আওয়ামী লীগ সরকারের সময়ও এমন অনেক ঘটনা ঘটেছে, তখন আমরা শুনতাম যে আমাদের তারা চোর ডাকাত। তো আমরা আশা করি নিশ্চয়ই বিএনপি এমন ধরনের বক্তব্য দিবে না। বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ আপনার সীমান্ত অত্যন্ত দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার দেখছে যে এই সীমান্তের কিছু অংশে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। গত 26শে মার্চ এক আভ্যন্তরীণ চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের সদর দপ্তরগুলোকে একটি নির্দেশ দিয়েছে। এতে সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথগুলোতে সরীসৃপ অর্থাৎ সাপ, ব্যাঙ, কুমির এগুলো ছেড়ে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলা হয়েছে। বাংলাদেশের সাথে সীমান্তে বেড়া দেওয়ার ভারতের এমন পদক্ষেপকে দেশটির মানবাধিকার কর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণকারী উভয় পক্ষকেই চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, সীমান্তের উভয় পাশের স্থানীয় জনগোষ্ঠী এবং এই অঞ্চলের বাস্তু সংস্থানের জন্য, জীববৈচিত্র্য রক্ষার জন্য এমন পদক্ষেপের
ঝুঁকি ঠিক কতটা? কেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী হিংস্র বন্যপ্রাণী মোতায়েন করতে চায়? ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের কাছ দিয়ে গেছে। এই এলাকাগুলোতে পাহাড়, নদী ও উপত্যকা ঘেরা অত্যন্ত দুর্গম কিছু অঞ্চল আছে। ভারত ইতিমধ্যেই 3000 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। বাকি অংশগুলো আছে জলাভূমি এবং নদী। আর এসব জায়গায় সীমান্তের উভয় পাশেই স্থানীয় মানুষেরা বসবাস করেন। তো এখন এই যে অবস্থা, এটা নিয়ে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।